অবশেষে সেই প্রশ্নটা উঠেই গেল, যেটা আমরা কদিন আগে এই যে টি-20 দলটা ঘোষণার ব্যাপারে আলোচনা করছিলাম, যে টি-20 দলে এখন রিয়াদের ভূমিকাটা কী। তো মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে আমার কতটুকু শ্রদ্ধা আছে এবং বাংলাদেশের ক্রিকেটে তার অবদান কতটুকু, সেটা আমি কিছুটা হলেও আজকে বলবো। কিন্তু এটা সত্যি যে এই প্রশ্নটা ওঠার এখন সময় চলে আসছে, যে টি-20 দলে আদৌ রিয়াদের কোনো ভূমিকা এখন আছে কিনা বা প্রয়োজন আছে কিনা। সেই প্রশ্নটা গতকালকে সংবাদ সম্মেলনে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে মুখোমুখি হতে হয়েছে, এবং শান্ত সেখানে একটা দায় এড়ানো টাইপের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি আসলে জানেন না, মানে একজন অধিনায়ক যখন বলেন যে রিয়াদ কেন দলে আছেন সেটাও তিনি পরিষ্কার জানেন না, এটা রিয়াদের শেষ সিরিজ কিনা সেটাও তিনি জানেন না, এমনকি রিয়াদকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি তাও তিনি জানেন না। তবে তিনি খুব ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন যে রিয়াদের এটা শেষ সিরিজ কিনা এ ব্যাপারে নিশ্চয়ই নির্বাচকরা রিয়াদের সঙ্গে কথা বলছেন। তো তাতে বোঝা যায় যে রিয়াদের শেষের শুরুটা যে হয়ে গেছে এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এখন প্রথমে আমরা বলি যে রিয়াদকে আমি বাংলাদেশের ক্রিকেটে ঠিক কীভাবে দেখি। দেখেন, আমি মানে লোকেদের মতো সাইলেন্ট কিলার বা মিস্টার ফিনিশার এইসব ঠিক বলতে চাই না, কারণ এইগুলো আপনার বহুল প্রচলিত টার্মের মধ্যে অনেক ভুল ভাল ধারণা তৈরি হয়। কিন্তু এটা সত্যি যে এসব বিশেষণ ছাড়াও বলা যায় বাংলাদেশের ক্রিকেটের জন্য 2007 থেকে এই যে 2015 সালের যে উত্থান পর্ব, এই পর্বটারে আমি বলি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় উত্থান পর্ব। এই উত্থান পর্বে আরও অনেকের মতো রিয়াদের মারাত্মক একটা ভূমিকা ছিল। আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন বড় দলের বিপক্ষে ছোট ছোট জয় পাইছি, তারপরে ফাইট করতে পারছি, বিভিন্ন টুর্নামেন্টের একটা করে ধাপ পার হতে পারছি, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ, এইগুলার পেছনে রিয়াদের একটা বড় অবদান আছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফির সেই সেমিফাইনালে যাওয়া সাকিব রিয়াদের পরিষ্কার একটা মানে বিশাল একটা জুটির ব্যাপার, তো মহাকাব্যিক একটা জুটি ছিল সেটা। আবার আপনি যদি 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কথা ধরেন, সেখানেও রিয়াদ টানা 2টো সেঞ্চুরি, এবং বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা আমরা জিতলাম সেখানে রিয়াদের অসামান্য একটা সেঞ্চুরি ছিল। ফলে ওই সময় বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনগুলোর পিছনে রিয়াদের ভূমিকা অনস্বীকার্য। শুধু এইসব জয় বা এইসব স্ট্যাটিস্টিক্সে ঠিক রিয়াদকে আপনি বুঝতে পারবেন না। রিয়াদ হচ্ছে 2007 থেকে 2010-11 পর্যন্ত হইলেও হতে পারতো সাকিব আল হাসানের মতো প্রায় গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। যদিও এই সময়ের একটা পর্বে রিয়াদ কি নাঈম হাসানকে বঞ্চিত করছেন কিনা, নাঈম ইসলামকে বঞ্চিত করছেন কিনা, এরকম একটা আলোচনা ছিল। সেই আলোচনা, সেই কুতর্ক আমরা আরেকদিন করব, যে নাঈম ইসলাম কি রিয়াদের কারণে ক্যারিয়ারটা নষ্ট হয়েছে কিনা। ও যাই হোক, সেসব তর্ক আলাদা করে রেখেও বলা যায় যে রিয়াদ অসামান্য একজন অলরাউন্ডার হিসেবে এই সময়টা সার্ভিস দিচ্ছেন। রিয়াদের বোলিংটা তো আমাদের একেবারেই এখনকার যে প্রজন্মটা তারা ঠিকমতো দেখেই নেই। রিয়াদ খুব কার্যকর অলরাউন্ডার ছিলেন। সুনীল গাভাস্কার একবার রিয়াদ প্রসঙ্গে বলতে গিয়ে একটা কমেন্ট্রিতে বলছিলেন যে মাহমুদুল্লাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো 8 নম্বর ব্যাটসম্যান এবং সবচেয়ে ভালো 6 নম্বর বোলার। মানে এই কথাটা খানিকটা স্যাটায়ার করে বলছিলেন, সার্কাস্টিকভাবে বলছিলেন সুনীল গাভাস্কার। কারণ কি, 8 নম্বরে তো কোনো ব্যাটসম্যানের খেলার কথা না, ব্যাটসম্যান খেলবে সর্বোচ্চ 7 নম্বর পর্যন্ত। তো 8 নম্বরে একটা লোকের অ্যাভারেজ যখন আপনার ওপরে 7 ব্যাটসম্যানের কারো কারোর চেয়ে বেশি হয়, তখন সেটা বুঝতে হয় ম্যানেজমেন্ট কিছু একটা ভুল করতেছে। একসময় অবস্থা তাই ছিল যে রিয়াদ 8-এ ব্যাট করতো, পরে 7-এ 6-এ প্রমোশন পাচ্ছে, কিন্তু রিয়াদ লম্বা সময় 8-এ ব্যাট করছে, এবং দেখা গেছে যে এর আগের 7 জনের চেয়ে রিয়াদের ব্যাটিং অ্যাভারেজ অনেকের চেয়ে ভালো। আবার সে বোলিং করতো 6 নম্বরে। 6 নম্বরে কে বল করে? 6 নম্বরে বল করে হচ্ছে পার্ট টাইমাররা। আপনার মূল অংশে বল করবে লিমিটেড ক্রিকেটে আজকাল 4-এর মধ্যেই মূল বোলার শেষ হয়ে যায়। পঞ্চম বোলার হিসাবে অনেক সময় দেখা যায় 2-3 জন পার্ট টাইম বোলার মিলে পঞ্চম বোলারের জায়গা পূরণ করে। আবার কেউ কেউ 5 বোলার নিয়েই খেলে, জেনুইন 5 বোলার। যাই হোক, 6 নম্বরে যে বল করে সে যাই হোক রেগুলার বোলার না, কিন্তু রিয়াদ 6 নম্বরে বল করতো, এবং দেখা যেত বাকি 5 জন হচ্ছে তার উইকেট সংখ্যা বা ইকোনমি রেট বেটার। এরকম একটা সার্ভিস রিয়াদ লম্বা সময় দলকে দিয়ে গেছে। তারপরে যে এটা শুরু হলো যে রিয়াদ ব্যাটে একটু প্রমোশন পাইল এবং বোলিং করা বন্ধ করে দিল। কোনো একটা অভিমানবশত বা কোনো একটা ফিটনেসজনিত কারণে আজও পর্যন্ত এটা আমার কাছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে রহস্যময় ব্যাপার মনে হয় যে রিয়াদ কেন বোলিং করে না। এটা নিয়ে রিয়াদ
2012-13 পরে যত অধিনায়কের সঙ্গে খেলছে, মাশরাফি, সাকিব, মুমিনুল, লিটন, প্রত্যেকের কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে এই প্রত্যেক অধিনায়কের কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে রিয়াদকে কি তারা বল অফার করেন না নাকি রিয়াদ করতে চায় না। যতদূর বুঝতে পারছি যে অধিনায়করা চাইলেও রিয়াদ সাধারণত বল করতে চান না। দু একটা সময় বিরল একটা ওভার দুটো ওভার করে দেন, অনেক সময় স্টপ গ্যাপ হিসাবে দুটো তিনটে বল করে দেন কোনো বোলার ইনজুরিতে পড়লে। কিন্তু 2012-13 পরে রিয়াদকে আর পূর্ণ কোটার বল কোনোদিন করতে দেখিনি। সম্ভবত স্ট্যাটিস্টিক্স দেখলে আপনারা টের পাবেন যে 2012-13 পরে রিয়াদ কোনো ধরনের লিমিটেড ক্রিকেটে পুরো 4 ওভার বা পুরো 10 ওভার বল করে নাই। এটা রিয়াদকে পিছায় ফেলছে। এখন কথা হচ্ছে যে এগুলোর মাঝখানেও রিয়াদ তো ব্যাটে পারফর্ম করছে। লাস্ট টেস্ট যেটা, সে অনেকটা অভিমান ভরে অবসর নিচ্ছে, সেই টেস্টেও তার সেঞ্চুরি আসছে। ওয়ানডেতে সে খেলছে, এখনও ওয়ানডেতে কম বেশি ভালো করতেছে। টি-20তেও এই চলতি 2024 সালেও তার দুটো 50 আছে। তার ভিতরে একটা 50 শ্রীলঙ্কার বিপক্ষে মোটামুটি ব্লিস্টারিং 50 ছিল, এই যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে সিরিজটা খেললো। ফলে রিয়াদকে কেন এই এত কৃতজ্ঞতা তার প্রতি আমার রয়েছে এবং আমি জানি যে সে এই পারফর্ম করতেছে, তারপরেও কেন আমি বলতেছি যে রিয়াদকে দরকার নাই। এটার কারণ হচ্ছে যে আমাদের এখন আসলে সামনে তাকানোর সময় চলে আসছে। যে কথাটা নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে বলছে যে এই যে দলটা খেলবে ইন্ডিয়ার বিপক্ষে টি-20 সিরিজ, এই দলটা মূলত পরবর্তী টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে করা হচ্ছে। এবং উনি বলছেন যে এটা একদম পরিষ্কার করে দিচ্ছেন যে এইটাই সে বিশ্বকাপ দল না, এখানে আরও 4 জন খেলোয়াড় যুক্ত হবে, একদম 4 জন বা 3 জন এরকম একটা নাম্বার ধরে বলছেন। তাতে আমরা বুঝি যে এই দল থেকে কয়েকজন বাদ পড়বে, আরও কিছু ইয়াং ব্লাড যোগ হবে। খুবই ভালো কথা। সেই ইয়াং ব্লাডরা কারা, ইতিমধ্যে আমরা তাদের পক্ষে কয়েকবার কথাবার্তা বলছি, ফলে আপনাদের বোঝার কথা যে এই ইয়াং ব্লাডরা কারা। এই শামীম, জিসান, রিপন মণ্ডল, রাব্বি, এরকম খেলোয়াড়রাই, এরাই এদের ভিতর থেকেই কেউ কেউ। তো সেটা হলে আমাদের টি-20 দলের চেহারা বদলে যাবে। এবং আমাকে যদি দল করতে দেন, আমি তো সেই দলে শান্ত, অধিনায়ক শান্ত যিনি এত সুন্দর কথা বলছেন, তাকেও আমি আসলে ওই দলে রাখতে আগ্রহী না। যাই হোক, সেটা আবার আলাদা আর এক আলোচনা। কিন্তু রিয়াদের প্রসঙ্গে যেহেতু বারবার বলছি, সেটা হচ্ছে যে রিয়াদ তার ক্যারিয়ারের একদম শেষ বেলায়, এই অবস্থায় তাকে সামনে রেখে একটা বিশ্বকাপ দল, তাকে উপস্থিত রেখে এইটা 2 বছর পরের একটা বিশ্বকাপ দল, এটা আসলে কোনোভাবেই কল্পনা করা যায় না। একটা তো খানিকটা অভিমান ভরে বলি যে গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা আমরা হারছি এবং সেমিফাইনালে ওঠার চান্স মিস করছি, ওটাতে রিয়াদ মারাত্মক নেগেটিভ অ্যাপ্রোচ দেখাচ্ছেন। এরকম নেগেটিভ অ্যাপ্রোচ দেখানোর ফলে ক্রিকেটিং কারণেই রিয়াদকে আর টি-20 দলে নেওয়া উচিত না, এটা আমি এখনও বিশ্বাস করি। কিন্তু এই ধরনের আপনার সুনির্দিষ্ট পয়েন্ট বাদ দিয়ে যদি হিসাব করেন, তাও 2 বছর পরে আর রিয়াদকে টি-20 দলে আশা করা যায় না। ফলে 2 বছর পরে আমাকে যারা সার্ভিস দেবে, এখন তাদের কথাই ভাবতে হবে, তাদেরকেই দলে রাখতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে ইন্ডিয়া সিরিজটাকে আমাদের নির্বাচকরা একটু এক্সপেরিমেন্ট হিসাবে দেখতে চাচ্ছেন, যে একবারে এতগুলো ইয়াং ব্লাড ঢুকায় দলটাকে আনস্টেবল করে ফেলাটা ঝুঁকিপূর্ণ মনে করেন, যদিও এইগুলোকে আমার কাছে খুব ডিফেন্সিভ চিন্তা মনে হয়। টি-20তে আপনার হারানোর কিছু নাই। টি-20 ইজ নট টেস্ট ক্রিকেট যে এখানে আপনাকে ডিফেন্সিভ খেলতে হবে। আজকাল তো টেস্টেও কেউ ডিফেন্সিভ খেলে না বা ডিফেন্সিভ টিম করে না। টেস্টেও দেখেন রীতিমতো জয়সওয়ালের মতো ছেলে টেস্টে এসে ইন্ডিয়ার জায়গা দখল করে নিচ্ছে, প্রতিষ্ঠিত সব ওপেনারদের বাদ দিয়ে। লোকেশ রাহুলকে থ্রেট করতেছে সরফরাজ, 2 দিন পরেই সরফরাজ টেস্টে চলে আসবে। তো টেস্টেও মানুষ ইয়াং ব্লাড নিতে ভয় পাচ্ছে না। সেখানে আমরা টি-20তে দল আনস্টেবল হয়ে যাবে, এক্সপেরিয়েন্সের দরকার, এগুলো খুব একদম ফাচুকি কথা। এগুলোর আর কোনো গুরুত্ব আজকের দিনে নাই। এটা 10 বছর আগের চিন্তা। এখন টি-20 খেলবে হচ্ছে যাদের পাওয়ার আছে, যাদের প্লেসমেন্ট খুব ভালো, যারা আর কি ওই লিমিটেড ওভারটাকে কাজে লাগাতে পারে। সেটা বোলার বলেন, ব্যাটসম্যান বলেন, সবার ক্ষেত্রে তাই। এবং সঙ্গে সঙ্গে খুব ভালো অ্যাথলেট হতে হবে। এবং ফলে রিয়াদকে এই সময় এসে সেই ভূমিকায় আশা করা খুব কঠিন যে 7 নম্বরের নামে সেখানে নেমে খুব দ্রুত রান করতে হয়। দেখেন, টি-20তে 7 নম্বরের মাঝে যেটা আপনি ভাবেন, টি-20তে 7 নম্বরে নেমে আপনার কি আদৌ বকডাউন করার কোনো সুযোগ আছে? কখনো না। কারণ টি-20তে 7 নম্বর ব্যাটসম্যান যখন উইকেটে যাবে, হয় আপনার হাতে 7-8টা বল থাকবে, ওই 7-8টা বলেই আপনাকে 25 রান বের করে ফেলতে হবে। আবার নতুবা আপনার বিপর্যয় হয়ে গেছে,
10 ওভারের মধ্যে এই 6 উইকেট নাই হয়ে গেছে। এখন বাকি 10 ওভার যে আপনি খেলবেন, আপনি কি শুধু 10 ওভার খেলে আসার জন্য খেলবেন যে অল আউট যাতে না হয়? না, তা তো চলবে না। আপনাকে ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলতে হবে। মানে 10 ওভার তো খেলতেই হবে, বাকি 10 ওভার এই 3 উইকেট হাতে নিয়ে সেখানে আপনাকে লিড করতে হবে। আপনি 7 নম্বর ব্যাটসম্যান, আপনি তখন সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান, মানে সবচেয়ে দক্ষ ব্যাটসম্যান। ফলে আপনাকে এরকম একটা পরিস্থিতি লিড করতে হবে যে টেলেন্ডারদের নিয়ে বাকি 10 ওভার আপনি খেলবেন এবং প্রচণ্ড গতিতে রানও তুলবেন। চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। এরকম একটা জায়গায় রিয়াদ 2 বছর পরে কোনোভাবেই থাকতে পারবে না, কোনোভাবেই না। ফলে আমাদের এখনই তার বিকল্প ভাবতে হবে। আমাদের 7 নম্বরের জন্য কিছু চয়েস অলরেডি রেডি আছে। সবচেয়ে বড় দাবিদার তো নিশ্চয়ই শামীম পাটোয়ারি। ফলে শামীম পাটোয়ারিকে সবচেয়ে বেশি বিবেচনা করতে হবে। নাজমুল হোসেন শান্ত শামীম পাটোয়ারির ব্যাপারে বলছে যে আমি আশা করি সে খুব দ্রুত দলে আসবে, আরও দলে আসলেই জাতীয় দল উপকৃত হবে ওরা দিয়ে। ফাইন, তার মানে নাজমুল হোসেন শান্তর মাথায়ও শামীম আছে। এছাড়া ওই জায়গার জন্য দাবিদার আছে, রাব্বি আছে, এই যে অলরাউন্ডার ছেলেটা, বাহাতি স্পিনার কাম পাওয়ার হিটার। ও রাব্বি হলে ওখানে আরেকটা মজার ব্যাপার হবে যে রিয়াদকে দিয়ে বা শামীমকে দিয়ে, শামীম যদিও পার্ট টাইম স্পিনার, বাট ওই রকম রাব্বির মতো অত বেশি ভালো স্পিনার না, সেই সার্ভিসটা আমরা পেতে পারি। ইভেন আমি মনে করি যে মৃত্যুঞ্জয় একটা ভালো চয়েস হতে পারে। মৃত্যুঞ্জয় যেহেতু ইঞ্জুরি কাটায় ফিরছে, ছন্দে ফিরতেছে আস্তে আস্তে করে। 7 নম্বরে মৃত্যুঞ্জয় বাংলাদেশের সম্ভবত প্রথম জেনুইন পেস বোলিং অলরাউন্ডার হতে যাচ্ছে। ফলে মৃত্যুঞ্জয়কে হয়তো আপনি 6 নম্বরেও ভাবতে পারেন, 7 নম্বরে না ভেবে 6 নম্বরেও ভাবতে পারেন। একটা পেস বোলিং অপশন বাড়বে। মানে অনেক চয়েস আছে। আর আমার তো স্বপ্ন যে আকবর কোনো একদিন 7 নম্বর জায়গাটা দখল নেবে। যাই হোক, সেটা সময়ের ব্যাপার। ফলে 7 নম্বর নিয়ে আমাদের এখন অত বেশি কনসার্ন নাই। আমরা এই জায়গাটায় নতুন ছেলে, তৈরি ছেলে কয়েকটা পাচ্ছি, আরও আছে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আরও কিছু ছেলে পেলে আছে যারা হচ্ছে 7 নম্বরে জায়গাটা নিতে পারে। এখন এদের কাউকে নিতে হবে দলে। সেক্ষেত্রে কথাবার্তা শুনে যা মনে হচ্ছে যে আমাদের অধিনায়ক যা ইঙ্গিত দিচ্ছেন এবং টুকটাক বোর্ডের বা নির্বাচক কমিটির যা আভাস পাচ্ছে, তাতে তারাও বুঝে গেছেন এবং তারা একমত যে রিয়াদ আগামী বিশ্বকাপ পর্যন্ত চলবে না। সেক্ষেত্রে তারা ইন্ডিয়ার বিপক্ষে সিরিজটা একটু ডিফেন্সিভ খেললেন, যা বুঝলাম যে তাদের মত হচ্ছে যে ইন্ডিয়ার বিপক্ষে ডিজাস্টার না হয়ে যায়। যদিও সেই মতটার সঙ্গে আমি একমত না, তারপরেও ব্যাপারটা তারা করছেন, মেনে নিলাম আমরা। তারা যেটা বলতেছেন যে এটা একটা শুরু, এখানে আমরা কয়েকজনরে ইনক্লুড করলাম, রকিবুলরে ইনক্লুড করলাম, ইমনরে ফিরালাম, এরকম কয়েকটা মুভ হলো। এবার আমরা নেক্সট সিরিজগুলোতে ওই 3-4 জনকে একবারে ঢুকায় দেবো। এই জিসান, রাব্বি, রিপন মণ্ডল, শামীম, এরা একবারে ঢুকে যাবে, একটা টি-20 টিম দাঁড়ায় যাবে বিশ্বকাপের জন্য। সেইটা যদি হয় তার মানে হচ্ছে রিয়াদের এটা শেষ সিরিজ। এটা মোটামুটি পরিষ্কার। এবং শান্ত যে টোনে প্রেস কনফারেন্সে অ্যান্সার করছেন তাতে বোঝা যায় যে শান্ত ব্যাপারটা বলতে চাচ্ছেন না। শান্ত হয়তো জানেন ব্যাপারটা যে রিয়াদ এই সিরিজটার পরে আর টি-20 সম্ভবত খেলবেন না, ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আর খেলবেন না। ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু, এবং দেখেন আমাদের টেস্টে একটা প্রজন্মান্তর হয়ে যাবে এই 2025-এ, টি-20-তে প্রজন্মান্তরটা হয়ে যাবে এই 2024-এর শেষেই। মানে যে রিয়াদ বাদ পড়ে যাবে সেই কিন্তু টি-20-তে জেনারেশনটা শেষ। সাকিব, মাশরাফি, মুশফিক অলরেডি টি-20-র বাইরে। এখন বাকি আছে রিয়াদও বাদ পড়ে যাবে। ফলে আমাদের নতুন জেনারেশন চলে আসলো। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আমাদের ওয়ানডেতে এই ব্যাচটার শেষ টুর্নামেন্ট। তামিম সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাক করবে, সাকিব খেলবে সম্ভবত। সাকিবের ব্যাপারটা আজকেই আমরা আবার আলোচনা করবো আরেকটা কন্টেন্টে। সেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। ফলে রিয়াদও ওটা খেলবে, খেলে রিয়াদের ওটা হবে শেষ ওয়ানডে টুর্নামেন্ট। আর রিয়াদের এটা সম্ভবত এটা শেষ টি-20। ফলে রিয়াদকে আমরা ভালোভাবে বিদায় জানাই। রিয়াদ যদি এখান থেকে বিদায় নেন, আমরা আশা করব যে টেস্টে যেরকম একটা সেঞ্চুরি করে বিদায় নিয়েছেন, যেটা সারা জীবন মনে থাকবে, সেই একই রকম টি-20-তেও বলার মতো কিছু করে বিদায় নেবেন। আমি জোর করতেছি না যে রিয়াদ আপনার বিদায় আজকেই নিতে হবে বা আপনি বিদায় বলেন, কিন্তু ম্যানেজমেন্টের উচিত ভাবা যে পরের সিরিজে রিয়াদ চলবে না। তাতে যদি রিয়াদ এই সিরিজে একটা সেঞ্চুরি মারেন, তারপরেও নতুন আদর্শে স্টিক থাকতে হবে যে আমরা 2 বছর পরের জন্য ভাববো। ফলে রিয়াদকে বিদায় জানাতে হবে। সেটা যদি বোর্ড রিয়াদের সঙ্গে কথা বলে এটা সমাধান করতে পারে যে না, রিয়াদ এখানে শেষ ম্যাচের পরে বিদায় বলে দেবেন, তাকে সম্বর্ধনা দিয়ে বিদায় দেন। আর তা না হইলে রিয়াদকে বাদ দিয়ে দিতে হবে, সহজ সমাধান। এখন কি হবে জানি না, কিন্তু আমার ধারণা এটা রিয়াদের শেষ সিরিজ। সেই জন্য রিয়াদের জন্য শুভকামনা থাকলো। এবং রিয়াদ বাংলাদেশ জাতীয় দলকে 3 ফরম্যাটেই যা দিচ্ছেন
এটা আমরা কখনোই ভুলতে পারবো না। এই সিনিয়রদের অবদান আমরা কখনোই ভুলবো না, কিন্তু অবদানের জন্য কখনোই আমরা কিছু বয়েও বেড়াবো না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। রিয়াদের জন্য শুভকামনা, বাংলাদেশ জাতীয় দলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।